স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটা গল্প এই আয়োজনে। আপনারা জানেন যে প্রত্যেক সপ্তাহে 2 দিন আমরা এই ধরনের একটা আয়োজন করে থাকি। এটা অনেকটা সেশনের মতো করে, যেহেতু আপনারা জানেন যে সারা বাংলাদেশের 64 জেলা এবং বিশ্বের প্রায় 15টা দেশ থেকে 30,000 তরুণ তরুণী আমাদের সাথে যুক্ত আছেন এবং তাদেরকে আমরা প্রতিদিন যেভাবে আমরা নানান রকম লাইভ ভিডিও পোস্ট দিয়ে আমরা সেশন করছি, সেরকম এটাও একটা অংশ সেই সেশনের। সপ্তাহে 2 দিন আমরা এমনিতে তো প্রতিদিন আমি একা করি, অন্য 2 দিন আমরা 2জন গেস্ট নিয়ে আসি, যারা এক একজন এক এক জায়গায় বিশেষভাবে তাদের খ্যাতি আছে। সেরকম একজন গেস্ট আজকে আমরা নিয়ে আসি। একটু ব্যতিক্রম আজকের গেস্টটা, আপনার নাম শুনলেই বুঝতে পারবেন এবং আপনারা অনেকেই হয়তো ওনাকে চিনেন। ওনার দুটো পরিচয় আমার কাছে যেটা মনে হয়, উনি একজন পরিব্রাজক এবং উনি একজন উদ্যোক্তা। এবং পরিব্রাজক জিনিসটা আমি একটু নতুনভাবে আপনাদের আজকে দিব যে এটা আমাদের আসলে লাইফে কেন দরকার, এবং এটা কিন্তু বাংলাদেশে এখন একটা বিরাট ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে এখন কোনো শুক্র শনিবার ঢাকায় বা বিভিন্ন জেলাতে লোকজন থাকে না, ঘুরে বেড়ায়। আমাদের বাংলাদেশিদের মধ্যে এখন ঘুরে বেড়ানোর দেশে অথবা দেশের বাইরে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। সেইটা মাথায় রেখে, এবং আমাদের গ্রুপে অনেকে আছেন যারা মূলত ট্যুরিজম নিয়ে ব্যবসা করছেন। আমার ধারণা তাদের আজকে এই উদ্যোগটা অনেক কাজে দেবে। এছাড়াও ব্যবসার শুধু দরকার নেই, আসলে আমরা যে জায়গাটাতে আজকে যাওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে লাইফে আপনার ভ্রমণ করাটা কেন জরুরি। আপনি যেই কাজই করেন না কেন, এইটা কিন্তু একটা অনেক জরুরি বিষয়, এবং সেই কারণেই আমরা ঘুরে বেড়াই এনার্জি সঞ্চয় করার জন্যে। সেরকম একটা প্রোগ্রাম নিয়ে আসি। আজকে যে মানুষটার সঙ্গে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেবো, তিনি বিশ্বের প্রায় 65টা দেশে, অবিশ্বাস্য 65টা দেশে এর মধ্যেই ভ্রমণ করেছেন, প্রায় 650টা শহরে গিয়েছেন উনি। ওনার এই বিশাল যে সঞ্চয়, বিশাল যে ভ্রমণ, সেই গল্প শুনবো আমরা। উনি হচ্ছেন তানভীর অপু ভাই। অপু ভাই কেমন আছেন? খুব ভালো আছি, ধন্যবাদ আপনাকে। না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে আপনাকে আমি শুরুতেই বলেছি যে আমাদের এই অনুষ্ঠানের যে অবজেক্টিভ, এবং মূলত তরুণদের নিয়ে কাজ করছি। আপনি একজন তরুণ এবং আপনিও তরুণ। না, ডেফিনেটলি আমার বয়স আমি যদি বেঁচে থাকি কোনোদিন 80 বছর, তখনও আমি বলবো তরুণ। সেটাই কারণ হচ্ছে যে আসলে তারুণ্যটা ধরে রাখা ছাড়া আপনি এগোতে পারবেন না। যখনই আপনি বৃদ্ধ হয়ে যাবেন, এটা হচ্ছে মৃত্যু। হ্যাঁ, এটা হচ্ছে মৃত্যুর কাছাকাছি। সো বৃদ্ধ বয়সেও তরুণ থাকা যায়, সেটা আমাদেরকে অনেকেই শিখিয়েছেন। রবীন্দ্রনাথ শিখিয়েছেন, অ্যাবসলিউটলি। তো অপু ভাই, আমি যেটা শুরু করতে চাই আপনাকে প্রথমে, সেটা হচ্ছে যে আপনি এই যে 65টা দেশে গেলেন, 650টা শহর ভ্রমণ করলেন, এই আইডিয়াটা আপনার মাথায় কেন আসলো? আসলে যখন ওই 2006-এ যখন আমি পড়ালেখার উদ্দেশ্যে ফিনল্যান্ডে যখন আমি গেলাম, বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে, যখন আমি যাওয়ার পরে দেখি যে ফিনল্যান্ডের পৃথিবীর সবচেয়ে সুখী দেশ এখন, মানে এই বছরের সবচেয়ে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড। এটা একটু নোট করে রাখেন, পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড। আরেকটা পরিচয় বলে রাখি, উনি কিন্তু ফিনল্যান্ডের নাগরিক, মাঝে মাঝে বাংলাদেশে আসেন, আজকে আমরা ওনাকে ধরে ফেললাম আর কি। ওকে। তো যখন ফিনল্যান্ডে গেছি তখন দেখি যে অনেক ঠান্ডা, মানে এত ঠান্ডা যে -20। আর আমি তখন স্টুডেন্ট হিসাবে গেছি ছোট্ট একটা শহরে, হেলসিঙ্কি থেকে 400 কিলোমিটার দূরে, ভার্গাউস নামে একটা শহরে। যাওয়ার পর দেখি এখানে সবকিছু আমার কাছে একদমই নতুন। রাস্তাঘাট নতুন, ওখানকার মানুষজন নতুন, ভাষা নতুন, প্রকৃতি সবকিছুই নতুন আমার কাছে, পাখি নতুন। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো যে এখানে কোনো ধুলোবালি নেই, তারপর কোনো হর্ন নেই, এখানে কোনো মানে শব্দ হর্ন নেই না। এটা মানে আমাদের জন্য এটা নতুন কিছু। তখন আমি ঢাকাতেই থাকতাম আর কি, দেখলাম আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। তো তখন আমি চিন্তা করে দেখলাম যে লাইফকে আর একটু ভালোবাসা যায় কি করে, যেহেতু এখানে আমি একটু লোনলি হয়ে পড়লাম, আমার বন্ধু ছিল না সেরকম কোনো, তারপর আত্মীয় স্বজন কেউ ছিল না। তখন আমি পাশের দেশ এস্তোনিয়া গেলাম। তখন ওখানে যেয়ে দেখি যে ওটা আর একটু ডিফারেন্ট, বেড়াতে গেছিলাম আর কি। এইভাবে করতে তখন আমি চিন্তা করে দেখলাম যে সারা পৃথিবীতে তো একটা দেশ, আমরা মানুষ এটাকে ভাগ করেছি, তো পৃথিবীটা দেখলে কেমন হয়। এভাবে আমি আস্তে আস্তে রিপিট আমার খুব ভালো লেগেছে লাইনটা। সারা পৃথিবীটা একটা দেশ, আমরা মানুষ তাকে ভাগ করেছি।
যেমন আমার দাদা জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষে, বাবা জন্মগ্রহণ করেছে পাকিস্তানে, আমি জন্মগ্রহণ করেছি বাংলাদেশে, কিন্তু আমরা একই এরিয়ার মধ্যে আছি, জাস্ট দেশটা আমরা ভাগ করেছি আর কি। তো সারা পৃথিবীটা তো একটা সময় একই ছিল, এখনো হয়তো একই আছে, আমরা মানুষ এটাকে ভাগ করেছি। তা আমি সারা পৃথিবীটা ঘুরলে কেমন হয়, আমার এই আইডিয়াটা আসার পরে আমি আস্তে আস্তে তখন বিভিন্ন শহর কাউন্ট করার চেষ্টা করলাম যে আমি এই শহরে যাব, ওই শহরে যাবো, আমি তখন দেশটাকে না। কারণ যেমন বাংলাদেশে আপনি যখন সিলেটে যাচ্ছেন এক ধরনের সংস্কৃতি, আপনি যাচ্ছেন রাজশাহীতে এক ধরনের সংস্কৃতি, আপনি যাচ্ছেন নোয়াখালীতে আরেক ধরনের সংস্কৃতি, তাদের ভাষা আলাদা, সবকিছু আলাদা। তো এরকম একটা সারা পৃথিবীতে প্রত্যেকটা শহরের কিন্তু আলাদা আলাদা ভাষা আছে, আলাদা আলাদা গল্প আছে। এই ধরনের আমরা যারা বাংলাদেশে থাকি তারাই হয়তো বাংলাদেশটা ভালো করে দেখি নাই। রাইট। হয়তো কেউ 10টা জেলা, কেউ 20টা জেলা গিয়েছেন, কিন্তু 64টা জেলা তো নিশ্চয়ই ঘোরা না, হয়নি। অনেকে, আমি নিজেও যাইনি। আমি নিজেও যাইনি। আমার হয়তো সর্বোচ্চ 30টা জেলা ঘোরা সেটাই হয়েছে। তো এইভাবে ঘোরাঘুরিটা শুরু, এবং এখন আমি সামনে আমার আরো অনেক পথ পাড়ি দেওয়ার আছে। এখন অলরেডি পৃথিবীর হাফ পৃথিবী বলতে গেলেন ঘুরে হয়তো ফেলেছি, আরো হাফ পৃথিবী দেখা বাকি আছে। হাফ পৃথিবী যে মানুষটা ঘুরে ফেলেছেন, কি সঞ্চয় তো হলো আপনার। আমার তো মনে হয় এটা একটা বিশাল সঞ্চয়। এই সঞ্চয়টা তো আমার মনে হয় একটু ছড়িয়ে দেওয়া দরকার। অবশ্যই ছড়িয়ে দেওয়া দরকার। আমি সঞ্চয় মানে আপনি যদি আমাদের তরুণদের এই সঞ্চয় থেকে একদম বুলেট কিছু মেসেজ দিতে চান যে আপনি কি সঞ্চয় করলেন এই ঘুরে। আসলে আমি যেটা দেখেছি, আমার খুব একটা বড় শখ কি জানেন, আমি পৃথিবীতে যেখানে যাই আমি প্রচুর মিউজিয়াম ঘুরি। মিউজিয়াম ঘুরলে কিন্তু আপনি একটা দেশ, একটা জাতি, একটা মানুষ সম্বন্ধে, যেমন নেপোলিয়ান কেমন ছিল, তার লাইফস্টাইলটা কেমন ছিল, এটা নিয়ে তো আপনার লুভরে মিউজিয়ামে অনেক কিছু আছে। আপনি যদি আবার আমেরিকা, আপনি যদি ইভেন ব্রিটিশ মিউজিয়ামে যান, ওখানে আপনার ডারউইন একটা আছে, আপনার ডারউইন মিউজিয়াম, ডারউইনের সেই ব্যবহৃত জিনিসপত্র, ডারউইন কি কি সংগ্রহ করেছে, মানে ব্যক্তিগত জানতে পারেন, জাতিগত জানতে পারেন, মিউজিয়াম আপনাকে দেখতে হবে। তো মিউজিয়ামগুলোতে আমি যখন যাই তখন আমি একটা জিনিসই লক্ষ্য করি যে আপনি অনেক বড় রাজা ছিলেন একটা সময়, পৃথিবীতে এরকম হাজার হাজার রাজা আছে, ছিল। আপনি বিশাল বড় একটা মিলিয়নিয়ার ছিলেন, এরকম সারা পৃথিবীতে প্রত্যেকটা যুগে যুগে অসংখ্য মিলিয়নিয়ার ছিল। এতে পৃথিবীর কি যায় আসে? আপনারও কিছু যায় আসে না, আমার কিন্তু যায় আসে না। আমি পৃথিবীতে যেটা দেখলাম, যেটা নিলাম, যেটা ভোগ করলাম, সেটাই কিন্তু লাভ। আপনি বিশাল কিছু করে গেলেন, মানুষ কিন্তু আপনাকে মনে রাখবে না যদি আপনি ভালো কিছু না করে যান। তো আমার মনে হয় একটা জিনিসই, যে ভ্রমণের উপরে কোনো কিছু আসলে আমার কাছে মনে হয় না। আমরা এর মধ্যে একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করি। আমার মনের মধ্যে কিছু প্রশ্ন তৈরি হয়ে গেছে এর মধ্যে, সেটা হচ্ছে যে আমি না গিয়ে সেটা একটু নেওয়ার চেষ্টা করি। সবচেয়ে ভালো কোন দেশটা লেগেছে? মানে এটা তো শেষ নাই ভালোর, মানে হয়তো কোনো দেশ এই দিক থেকে ভালো, কোনো দেশ ওই দিক, এমনিতে ওভারঅল ভালো লেগেছে কোন দেশ? আমার কাছে আমি 3-4টা ক্যাটাগরিতে বলি, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, এবং আমার অনেক টিভি প্রোগ্রামে সবসময় বলি যে দেশটার আমি বারবার প্রেমে পড়ি, সেটা হচ্ছে আইসল্যান্ড। ওকে। আইসল্যান্ডের সাথে সারা পৃথিবীর অন্য কোনো দেশের মানে কি একটু আমরা ছবিটা দেখতে চাই আর কি মনে মনে। এই দেশটি হচ্ছে আপনার আগ্নেয়গিরির লাভা ছাই দিয়ে তৈরি, এবং এই দেশটাতে কোনো আমাদের যেমন আম গাছের মতো বড় গাছ কিংবা জাম গাছ কিংবা নারকেল গাছ এই টাইপের কোনো গাছ নেই, কিন্তু প্রকৃতিটা এত সুন্দর যে ঢেউ খেলছে, সেখানে নীল পাহাড় আছে, লাল পাহাড় আছে, কালো পাহাড় আছে, এই যে ভ্যারিয়েশনের পাহাড়গুলো বিশাল বড়, সেখানে আমরা জলপ্রপাত আছে, আইসল্যান্ডিক হর্স, তেপান্তরের মাঠের মতো। ইটস এ ওয়ান্ডারফুল প্লেস। এটা আসলে বর্ণনা দিয়ে আপনাকে আমি মানে এক্সপ্লেন করতে পারবো না যে এটা এত সুন্দর। এবং আরেকটা কথা শুধু বলে রাখি যে চাঁদে যাওয়ার আগে, চাঁদের ভূপৃষ্ঠের সাথে এই দেশটির ভূপৃষ্ঠের অনেক মিল আছে। চাঁদে যাওয়ার আগে নভোচারীরা ওইখানে যেত আর কি। আচ্ছা, এটা ধারণা নেওয়ার জন্য। এটা হলো একটা। আর পৃথিবীতে সবচেয়ে বসবাসযোগ্যের জন্য সবচেয়ে সুন্দর দেশ সেটা হলো ফিনল্যান্ড, অবশ্যই, যেটা আপনি থাকেন। কারণ পৃথিবীর অনেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড 1 নম্বরে আছে ফিনল্যান্ড। সে দেশের এডুকেশন, বাংলাদেশ যদি অনেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হতে পারতাম। হ্যাঁ, বাংলাদেশ আসলে অনেস্ট কান্ট্রি কোনো একদিন হবে, আমরা আশা করি। আশা করতে তো দোষ নেই, কোনো দোষ নেই। এবং সেটার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে দেশপ্রেম। আমাদের দেশপ্রেমটা একটু কম। সেটা হচ্ছে যে আমরা শুধু মুখে দেশপ্রেম করছি, কিন্তু কাজে কর্মে দেশপ্রেমের একটু অনেক ঘাটতি রয়েছে। আমরা আশা করি যে আমরা যারা এই তরুণরা চেঞ্জ করবে, এই তরুণরা যারা আজকে আমার সাথে আছেন, যারা আমার গল্প শুনছেন, তরুণরাই পারবেন। যেমন এখন অলরেডি বাংলাদেশে কত তরুণ যে রাস্তাঘাটে বের হয়ে গেছে শুধু ট্রাভেল করার জন্য। আমরা যখন ট্রাভেল করেছি মানুষ বলেছে
কেন ট্রাভেল করতে যাচ্ছে, এত টাকা পয়সা খরচ করে কি হবে, কেন বাড়ি গাড়ি, কেন ফ্ল্যাট করছি না, ফিনল্যান্ডে এতদিন ধরে থাকি, অনর্থক টাকা নষ্ট করছি। কিন্তু এখন মানুষ বুঝতে পারছে যে না, উইদাউট ট্রাভেল অ্যালাইভ ইজ ভেরি মাচ ডিফিকাল্ট। আপনি যদি সবুজের কাছে না যান, আপনার মাথা ঠিক থাকবে না। আপনি যদি একটা প্রকৃতির সৌন্দর্য না দেখেন, নদী যদি না দেখেন, আপনি যদি বনের ভিতরে না যান, পাখির কিচিরমিচির না শুনেন, আপনার লাইফটা কিন্তু একটা জড় পদার্থের মতো হয়ে যাচ্ছে। আপনি যদি সোনারগাঁতে না যান, আপনি যদি একটা ঐতিহাসিক জায়গা না ঐতিহাসিক জায়গায় যদি আপনি না যে সেই সময়কার সে ফিলিংসটা, সে রাজবাড়িটা কেমন ছিল, এখানে কেমন করে, এখানে ঘোড়া কেমন করে চড়তো, কিংবা এখানে কেমন করে পালকিতে করে মানুষ আসতো, আপনি যদি এটা ফিল না করেন, তাহলে আপনি তো আর মানুষ থাকছেন, আপনি রোবট হয়ে যাচ্ছেন। অ্যাবসলিউটলি। আরেকটা জিনিস হচ্ছে, আপনি এতগুলো দেশ ঘুরেছেন, নিশ্চয়ই আপনি, আমরা যদি বলি যে ট্রাভেল শো টাইপের যে জিনিসটা, সেটা যদি তৈরি করেন, তাহলে সারা পৃথিবী, বাংলাদেশের মানুষ সেটা দেখতে পারতো। হ্যাঁ, আমি আসলে খুব চেষ্টা করছি যে আমার সারা পৃথিবীর 650টা শহরে অ্যাটলিস্ট 650টা শহরের গল্প তো আমি বলতেই পারবো। গল্পের সাথে সাথে কালচার আসবে, সেই সাথে মিউজিয়াম আসবে, সেই সাথে আপনার সেই দেশের খাদ্য আসবে, অনেক কিছু আসবে আর কি। আমি চেষ্টা করছি। এর আগে আপনার 71 টেলিভিশনে আমার কিছু ভিডিও নিয়ে এরকম একটা অনুষ্ঠান হতো পৃথিবীর পথে, কিন্তু সেটা যে অনেক ব্যয়সাধ্য ব্যাপার, তো আমি নিজের কষ্ট করে এই ট্রাভেলগুলো করি। আমার কোনো স্পন্সরও না এখন পর্যন্ত, নাই, হয়তো ভবিষ্যতে হবেও না। যতক্ষণই পারি আমি চেষ্টা করছি। খুব দুটো জায়গায় আমার প্রশ্ন, একটা হচ্ছে যে আপনি কালচারের কথা বলছিলেন। জি, আমরা আসলে কি কি কালচার শিখতে পারি আমরা বাংলাদেশিরা? এই যে আপনি সারা পৃথিবী ঘুরলেন, আর কয়েকটা চমৎকার কিছু কালচারের কথা যদি একটু বলেন। আচ্ছা, বাংলাদেশে যেমন আপনার আমরা যেটা প্রথম যে জিনিসটা আমি মনে করি যে শিষ্টাচার, ভদ্রতা, এটা একদম প্রাথমিক বেসিক একটা জিনিস। যেমন আপনি যে লোকের সাথে পরিচয় হন না কেন, প্রথমে আপনার যে আদব কায়দা, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। আমরা যেমন যে কোনো জায়গায় যাই, বাংলাদেশিরা সবাই জানে বাংলাদেশে খুব আন্তরিক। আমাদের খারাপ দিকও আছে এবং আমাদের ভালো দিকও আছে। আমরা যেমন এখন পর্যন্ত সরি বলা শিখিনি। এই রাস্তাঘাটে একটু সাথে কারোর সাথে যানবাহনের সাথে একটু ধাক্কা লেগে গেল, কি আপনার সাথে ধাক্কা লেগে গেল, হ্যাঁ, অনেকে আবার চিল্লাচিল্লি শুরু করে দিল, এটা ইনব্যারেস। এটা আমরা কখনোই মানে সভ্য মানব সভ্যতার এই জগতে এসে আমরা এই জিনিসগুলো দেখতে খুব মানে অড লাগে আমাদের কাছে। আবার রাত 12টা বা রাত 2টার সময় আমরা লাল বাতি দেখলে বাইরে কিন্তু থেমে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে থামাত লাগে। ইভেন কি আমি একটা মজার কথা বলি যে আমি গত সপ্তাহে আপনি দেখেছেন ফেসবুকে, আমার ওয়াইফকে নিয়ে আমি মানালি ঘুরে আসলাম। আমি অনেকগুলো শহরেই গেছি আর কি, পাঞ্জাবে গেলাম। একটা জায়গাতেও দেখলাম না যে কোনো রিক্সাওয়ালা তো না, এখন ট্যাক্সি গন্ডগোল হচ্ছে, কিংবা মানে কোনো মানুষের সাথে গন্ডগোল করছে এসে। আমি তখন আমার ওয়াইফকে বললাম যে এত জায়গায় ঘুরলাম গত 2000 কিলোমিটার ঘুরেছি আমরা 4-5 দিনে, কোথাও কোনো শুনলাম না। কিন্তু বাংলাদেশে কিন্তু রোড থেকে বার হলে এই জিনিসটা দেখি যে ইট ওয়াজ ভেরি এম্বারেস আর কি। তো এই সরি বলাটা আমরা এখন পর্যন্ত সেরকমভাবে শিখি নাই। প্লাস আর একটা হচ্ছে যে ধন্যবাদ দেওয়া, যে একদম নর্মাল, যে আপনাকে রিক্সাওয়ালাটা নিয়ে আসলো কোথা থেকে, এত কষ্ট করে আপনাকে টেনে নিয়ে আসছে, আপনি রিক্সাওয়ালাকে পয়সা দেওয়ার পর আপনাকে ধন্যবাদ, চাচা কি আঙ্কেল অনেক কষ্ট করলেন, এটা তো আপনার কোনো ক্ষতি নেই। কিংবা একটা আপনার বাসার কাজের মেয়ে আপনাকে, হোক সে কাজের লোক, আপনিও তো একটা অফিসে চাকরি করেন, আপনাকে যখন বস বলে থ্যাংক ইউ, একটা ফাইল দিয়ে আপনাকে ধন্যবাদ, আপনি ভালো কাজ করেছেন, আপনার তো বুকটা ভরে যাবে। কাজের মেয়েটা, বাড়ির ড্রাইভারটা, কিংবা আপনার দারোয়ানটা, কিংবা পাশের বাড়ির মানে যদি কোনো আপনার যে আমাদের দোকানদার থাকে, যেটা তাকেও আপনার একটা জিনিস নেওয়ার পর ধন্যবাদ, এতে তো কোনো ক্ষতি নেই। সারা পৃথিবীতেই কিন্তু এই জিনিসটা প্রচলন আমি দেখেছি। যেমন ফিনল্যান্ডে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে প্রথম যে কথাটা শিখে বাবা এবং মা, তারপরে কিন্তু কথাটা শিখে হচ্ছে এই ধন্যবাদ দেওয়াটা। এগুলো আপনারা শিখতে পারেন আর কি। না, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে এটা দিয়ে অনেক কাছে আসা যায়, রাইট, এবং অন্যকে খুব অল্পতে খুশি করা যায়, এটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস আমি যে পয়েন্টটাতে আসতে আপনি ফাইন্যান্সের কথা বলছিলেন, এখন হয়তো তাদের অনেকের, আচ্ছা আপনারা একটু বলেন কে কোন জেলা থেকে এই মুহূর্তে জয়েন করেছেন এবং কে কোন দেশ থেকে জয়েন করেছেন। আপনারা জানেন যে আমাদের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক বন্ধুরা আছেন, তারা আপনাকে অলরেডি কমেন্ট করতেছে। আচ্ছা, আপনারা উপভাইকে যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি শিওর উপভাইকে ট্যাগ করা আছে, উপভাই রিপ্লাই করবে। হ্যাঁ, রিপ্লাই করবে। তো আমি আসতেছি সেটা হচ্ছে যে তাদের অনেকের মনে অলরেডি প্রশ্ন তৈরি হয়েছে যে 65টা দেশ, 650টা শহর আপনি ঘুরলেন, এই টাকা কোত্থেকে আসলো? এই টাকাটা আসলে আমি মানে হয়তো চিন্তা করবে আমাকে কেউ স্পন্সর করবে তাইলে যাব, এভাবে তো বোধহয় হয় না।
আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমি যখন ফিনল্যান্ডে গেলাম, ফিনল্যান্ডে গেলে একটা সুবিধা কি, আপনি সেনজেন কান্ট্রির ভিতরে মানে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে আপনি উইদাউট ভিসাতে কিন্তু ঘুরতে পারবেন প্রথমেই। 2006-এ যখন আমি গেলাম তখন আমি একটা খুব নর্মাল একটা জব করতাম, একটা জাহাজে ক্লিনিং জব করতাম। তখন আমার মানে বাসা ভাড়া দেওয়ার টাকা ছিল না, কিন্তু যা মানে চাকরি পাওয়ার মাত্র 15 দিন পরেই আমি 500 ইউরো নিয়ে আমি আমার ভাই আমরা 4 জনা মিলে গাড়ি করে বেরিয়ে পড়লাম ইউরোপের পথে। ওকে, প্রথমে গেলাম জার্মানি। আমরা কিন্তু যখনই গেছি তখন একটা টেন্ট কিনে নিয়ে গেছি। ওকে, আমরা কিন্তু হোটেলে থাকি নাই, আমরা কিন্তু টেন্টে থেকেছি। অবজেক্টিভ তো হলো ঘোরা। হ্যাঁ, আমাদের মেন জিনিসটা হচ্ছে কিন্তু ঘোরা। আমরা কিন্তু কোনো লাক্সারিয়াস কোন হোটেলে থাকবো না, আমরা খেতেও পারবো না। আচ্ছা, তারপরে কি হলো, গাড়ির পিছনে আমরা চাল ডাল তারপর মশলা সব কিন্তু নিয়ে নিলাম, হাড়ি পাতিলও নিয়ে নিলাম। ইউরোপে একটা খুব সুন্দর ব্যবস্থা আছে, সেটা হচ্ছে আপনি ইউরো হোস্টেল নামে একটা জায়গা আছে, ওইখানে আপনি সুন্দর করে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা ইউরো হোস্টেলে বিভিন্ন জায়গায় ছিলাম এবং আপনাদেরকে বলি এটির খরচ ছিল বাংলাদেশি টাকায় পার নাইট 10 ইউরো, মানে বাংলাদেশে 1000 টাকা। তো আমি মানে কখনো লাক্সারিয়াস কোনো ট্রিপ আমি কখনোই করিনি। আমি যখনই গেছি ইউরো হোস্টেলেই থেকেছি, রান্না বাড়ি করেই খেয়েছি। এবং যখন আমরা, যেহেতু আপনার গুরুত্বটা ছিল আমি ঘোরার নেশা দেখবো, আমি দেখেন জার্মানিতে যখন গেলাম আমি কার্ল মার্কসের বাসায় গেছি। ওকে, কার্ল মার্কস যে ঘরে জন্মগ্রহণ করেছে, এটা একটা বিশাল ব্যাপার কিন্তু, যে কার্ল মার্কসের মতো লোক যে কোটি কোটি তরুণের স্বপ্ন উনি চেঞ্জ করে দিয়েছে, পৃথিবীটা ধারণাটা চেঞ্জ করে দিয়েছে। তারপরে আমি গেছি বিটোভেনের বাসায়, সুর সম্রাট বিটোভেনের বাসায়। তারপর আমি গেছি অস্ট্রিয়া সালজবুর্গে, তখন গেলাম একটা মোজারের বাসায়। তারপর আমি বেলজিয়ামে গেলাম ওয়াটারলু, হ্যাঁ, নেপোলিয়ান যেখানে লাস্ট হেরে গেছিল। এই টাইপের জায়গাগুলো কিন্তু আমি খুঁজে বের করি, এই টাইপের জায়গাগুলোতেই কিন্তু আমি যাই। তারপর হচ্ছে আপনার এই ফ্রান্সে গেলাম, একটা বিশাল বড় দুর্গ ছিল আপনার সে পাহাড়ের উপরে, সেই দুর্গতে গেলাম। সুইজারল্যান্ডে গেলাম, কোথায় গেলাম, ইন্টারলেকেনে গেলাম, যাকে বলে হার্ট অফ সুইজারল্যান্ড। ছোটবেলা থেকে সিনেমার গান শুনে আসছি যেভাবে, তো এইভাবে আমি কিন্তু ঘুরেছি। আজকে ফিনল্যান্ডে 13 বছর ধরে আমি যখন থাকি ওখানে নিশ্চয়ই জব করি যে টাকাটা জমাই, যখনই আমার টাকা হয় তখন আমি বেরিয়ে পড়ি। ঠিক আছে, আমি প্ল্যান করি যে সামনের মাসে যেহেতু আমার একটা টিকিটের টাকা হয়ে গেছে, আমি কোথায় যাব, আমি আয়ারল্যান্ডে যাব, ডাবলিন আমার খুব প্রিয় একটা শহর, কি ইস্তাম্বুল যাব, কি আমি বুদাপেস্টে যাব। এভাবে আমি প্ল্যান করে কিন্তু ঘুরি। মানে যেটা হচ্ছে যে আপনি টাকা জমিয়ে প্রথম প্ল্যান হচ্ছে ঘুরতে যাওয়া। আমার এখনো ঘুরতে যাওয়া। এমনকি আমি 13 বছর ধরে ফিনল্যান্ডে থাকি, আমি এত কষ্ট করেছি, এত 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ইভেন 18 ঘন্টা পর্যন্ত কাজ করেছি, দিনের পর দিন রাতের পর রাত। যারা বাইরে থাকে তারা, আপনি একটা রেস্টুরেন্ট করেছেন, আমার একটা রেস্টুরেন্ট ছিল। হ্যাঁ, আমার রেস্টুরেন্ট ছিল, আমি 6টা বছর চালিয়েছি। এমনকি আমি পিজা বানাতাম, আমাকে 12 ঘন্টা কাজ করতে হতো, সকাল থেকে একদম রাত পর্যন্ত। ওখানে যে ওয়ার্কার সে কিন্তু মালিক। অনেকে আসলে মনে করে আমি স্পন্সর পাচ্ছি কিনা, আমি টাকা পাচ্ছি, কিন্তু না। ফিনল্যান্ড একটা ওয়ার্ল্ডের টপ কান্ট্রি, ওখানে থেকে বাংলাদেশি টাকায় ধরে নেন 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। সে টাকাটা দিয়ে আমি বাংলাদেশে কোনো বাড়ি গাড়ি নিজস্ব ফ্ল্যাট কোনো কিছু কিন্তু করিনি। এই টাকাটা সম্পূর্ণভাবে আমি বিলিয়ে দিয়েছি শুধু আমার ট্রাভেলের পিছনে। আজকে যদি আপনি আমার ব্যাংক ব্যালেন্স কিংবা আমার জীবন দেখেন, আমি কিন্তু একদম নিঃস্ব। আমার সাথে রিক্সাওয়ালার কিন্তু কোনো পার্থক্য নেই, একদমই আমি জিরো। এখন আমার পার্থক্যটা ওখানেই যে আমার বিশাল এই যে জ্ঞানের ভান্ডারটা আছে, 650টা শহর। আমি পৃথিবীর উত্তরের শেষ প্রান্ত, না হলো নর্থ ক্যাপ, আমি সেখানে গেছি। আমি কদিন আগে আমেরিকাতে গেছিলাম, যে আমেরিকার যে কি সুন্দর, আমি আপনার গল্প শুনতে শুনতে মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি আরো গল্প শুনবো। একটা জিনিস শুধু এই ফাঁকে মেসেজটা দিতে চাই, নিজের টাকায় নিজের সঞ্চয়ে 65টা দেশে যাওয়া এবং 650টি শহরে যাওয়া, এটা যেন সাহস দরকার, অনেক সাহস দরকার। এবং সেটা ছাড়াও আরো কিন্তু সাহসী হতে হবে, কারণ আমি গাড়িতে ট্রাভেল করছি। এই যে কিছুদিন আগে আমি আমেরিকাতে গেলাম, 2 মাস ছিলাম। আমি 30টা স্টেট ভ্রমণ করেছি, 30,000 কিলোমিটার। যে কোনো সময় আপনি অ্যাক্সিডেন্ট করে আপনি কিন্তু ভ্যানিশ হয়ে যেতে পারেন, আপনার পা নষ্ট হয়ে যেতে পারে, আপনি যে কোনো জায়গায় আপনি খাদে পড়ে যেতে পারেন, আপনি স্পট ডেড হয়ে যেতে পারেন। এটা কিন্তু ট্রাভেল মানে কিন্তু সাহসী ব্যাপার। অ্যাবসলিউটলি। আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে এত দেশ ঘুরলেন, এত শহরে গেলেন, খুব বিখ্যাত কোন কোন মানুষের সাথে আপনার দেখা হয়েছে, যাদেরকে আমরা হয়তো
যেমন কার্ল মার্কসের কথা বললেন, এরকম হয়তো আমরা যেমন মাদার তেরেসা যে বাসায় জন্মগ্রহণ করেছে ঠিক ওই রুমটাতে আমি গেছি। ওকে, ড্রাকুলা ক্যাসেলের নাম আপনারা শুনেছেন, সেখানে ড্রাকুলা থাকতো আর কি। ড্রাকুলার সাথে দেখা করতে আমি রোমানিয়াতে গেছি। ওকে, এরপরে আপনার মার্শাল টিটো যুগোস্লাভিয়ার যাকে লৌহ মানব বলা হয়, মার্শাল টিটো যেখানে বসে থেকে যে যে রুমটাতে যুগোস্লাভিয়া চালাতো, আমি সেই রুমে গেছি। নিকোলাই টেসলার বাসায় গেছি। এরকম অসংখ্য আসলে আলেকজান্ডার পুস্কিনের বাসায় যাওয়া হয়েছে। এরকম আসলে অ্যাকশন আপনাকে যদি বলতে লাগে তাহলে তো আপনার এই অনুষ্ঠান অনেক দীর্ঘায়িত হবে, অনেক সময় লাগে। আরেকটা জিনিস আমি একটু আপনাকে জানতে চাই, যেটা আমার ধারণা আমাদের দর্শক যারা আছেন তারাও জানতে চান, সেটা হচ্ছে আপনি খেয়াল করেছেন যে বাংলাদেশে এখন একটা কালচার তৈরি হয়েছে ঘোরার। এটা ইভেন আমরা যদি 10 বছর আগেও চিন্তা করি অতটা ছিল না। আপনি শুক্র শনিবারে চিন্তা করবেন ঢাকার আশেপাশে কোনো রিসোর্ট বা হোটেল বা কক্সবাজার, কুয়াকাটা, সিলেট পাওয়া যায় না, ইভেন প্লেনের টিকিটও পাওয়া যায় না। কিছু মানুষ মধ্যবিত্ত যারা বেসিক্যালি বা উচ্চ মধ্যবিত্ত, তারা ইভেন স্টুডেন্ট, তরুণরা খুব ঘুরতে পছন্দ করে, যায় অল্প টাকা। ইভেন তাদেরও কিন্তু টেনশন নাই কোন হোটেলে থাকলাম, এটা আমার ঘুরতে যেতে হবে। এটা অনেকের মধ্যে ইভেন আমি দেখেছি 1-2 হাজার টাকা জমাতে পারলেও কেউ চলে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই ট্রাভেলটারে অতটা অর্গানাইজ না। যারা বাংলাদেশে এই ট্রাভেলিং নিয়ে, ট্যুরিজম নিয়ে বিজনেস করতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? আসলে আমি একটা জিনিস আপনাকে বলি, আমরা যেহেতু একটা উদ্যোক্তা আড্ডা, তো এটা আসলে আমার জীবনের চেয়ে বেশি, যে আমার জীবনে উদ্যোক্তা যে জিনিসগুলো আমি দেখেছি সারা পৃথিবী, সেটাই এনাদেরকে বলা। জি জি, ট্রাভেল এমন একটা হবি, এটা আসলে হবি কিন্তু মানুষের, এটা কিন্তু পেশা না, হবি। কিন্তু এটা এমন একটা পেশা হয়ে দাঁড়িয়েছে সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে, যে এটাতে বিলিয়ন বিলিয়ন, মিলিয়ন না, বিলিয়ন বিলিয়ন লোক এটাতে ইনভলভড। যেমন ইউরোপে না, আমি ইন্ডিয়ার কথাই বলি। ইন্ডিয়াতে আপনাকে আমি একটু গল্পটা করছিলাম, এই যে পাহাড়গঞ্জে গেলাম আমি দিল্লিতে, সেখানে 3000 হোটেল শুধু জাস্ট পাহাড়গঞ্জে। এই যে 3000 হোটেলের মালিক, বয় বিয়ারা থেকে ম্যানেজার, তারা তো এই ট্রাভেলের উপরে জড়িত। এটার সাথে কি নিজে যে রেস্টুরেন্ট আপনি, তারপর হচ্ছে সুভিনির যে বিক্রি করে, যে সে সবগুলো গেঞ্জি বিক্রি করে, সবই কিন্তু ট্রাভেলের উপর। আচ্ছা, তারপর আপনি ইউরোপে যদি যান, ইউরোপে প্রত্যেকটা শহরে কিন্তু আপনি এই ধরনের জিনিস দেখতে পাবেন। কি দেখতে পাবেন? হোটেল দেখতে পাবেন, আপনি ইউরো হোস্টেল দেখতে পাবেন, ওখানে হপ অন হপটা বাস দেখতে পাবেন। সারা ইউরোপই তো রয়েছে এভাবে, যে এক দেশ থেকে আরেক দেশে। এটি ইকোনমি চেঞ্জ হচ্ছে, মানুষের মনের শান্তি বাড়ছে, মানুষ একটা জায়গায় ভালো জিনিস নিয়ে এসে তার দেশে এটা করছে, যে ঠিক আছে এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করে দেখি, যে আমাদের দেশটা, মানে আমার অফিসটা অ্যাটলিস্ট এইভাবে তো মানুষ চেঞ্জ হয়। আমাদের দেশে কেন নয়? আমাদের দেশে 17 কোটি লোক, 3 কোটি লোক যদি মুভমেন্ট করে, আমাদের বাইরের ট্যুরিস্ট দরকার নাই। যেহেতু আমাদের দেশে এয়ারপোর্ট ভালো না, আমাদের দেশের রাস্তাঘাট ভালো না, আমাদের দেশে ট্রাভেল এন্টারটেইন ঠিক মতো নয়, ঠিক আছে, আমরা ইনসাইড পিপুল, যেটা ইন্ডিয়ানরা যেটা করে, কলকাতার লোক যাচ্ছে কেরালাতে, কেরালার লোক যাচ্ছে দার্জিলিং এ, কেউ যাচ্ছে গুজরাটে, কেউ যাচ্ছে রাজস্থানে, আমরা কেন করতে পারছি না? ওয়াই? এটা করলে তো দেশের ইকোনমি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা করলে ছোট ছোট আপনার যে উদ্যোক্তা আছেন, তারা কি করলেন, ছোট একটা বুটিক শপ দিলেন। ফর এক্সাম্পল, আমি তো যে গত কদিন আগে গেলাম, আমি তো কাশ্মীরি শাল কিনে আনলাম, কাশ্মীরি উলের বানানো আপনার পাহাড়ি মোজা কিনে আনলাম। এগুলো তো তাদের এই জিনিসটা। আমাদের দেশেও তো হচ্ছে, আমাদের দেশের গার্মেন্টস সারা পৃথিবীতে যাচ্ছে, তো আমাদের দেশে আমরা কেন পাচ্ছি না? এটা শুরু করলেই হবে, এটা ছোট ছোট। আর একটা জিনিস কি জানেন, আমাদেরকে লজ্জা করা যাবে না। আমাদের একটা বড় সমস্যা, আপনারা যারা উদ্যোক্তা লজ্জা করেন, লজ্জাটা করা যাবে না। যেমন আমি ক্লিনিং জব করেছি, এটা আমি এই যে বাংলাদেশে আজকে 17 কোটি লোকের সামনে বলতেছি, এটা লজ্জার কিছু নাই তো। আপনার ঘুরতে ইচ্ছা করছে, ঠিক আছে, আপনার টাকা নাই, আপনি একটা সেলসম্যানের কাজ করেন না কেন? আপনি উবার, এখন তো আপনার এই যে যেমন পাঠাও, আপনার একটা হুন্ডা থাকলে তো আপনি পাঠাও, আপনি ইনকাম করেন। এটা তো আপনার শুধু ঘোরার জন্য না, এটা আপনার ফ্যামিলির জন্য বলে, আপনার নিজের জন্য বলে, আপনি সেলস, আপনি কেন বাবা মার কাছে টাকা চাবেন? ছোট থেকে কাজ শুরু করেন। ইউরোপে যেটা কি করে, যখন আপনি টিভি পত্রিকা দেখবেন, আমেরিকাতেও তাই, যে বারাক ওবামার মেয়ে ম্যাকডোনাল্ডসে চাকরি করছে। ফিনল্যান্ডে যখনই আপনার বয়স 19 বা 18 বছর হয়ে যায়, বাবা মার কাছ থেকে আপনি আলাদা হয়ে যাবেন, আপনার নিজের টাকা আপনার নিজে ইনকাম করতে হবে। আপনি কেন একটা সেলসম্যানের চাকরি নিচ্ছেন? আপনি কেন একটা ছোট্ট একটা ধরেন 5,000 টাকা দিয়ে একটা ছোট ব্যবসা কেন শুরু করছেন? আপনার লজ্জা কিসের লজ্জা? আপনি চাইতে তো বড় লজ্জা আপনার বাবা মার কাছে টাকা চাওয়া, মানুষের কাছে ধার চাওয়া। সেটা না করে নিজের উদ্যোগে কিছুটা শুরু করেন। বেকার থাকাটা আরো অনেক বড় লজ্জা। কেন? আরো অনেক বড় লজ্জা। অবশ্যই। যেটা ইউরোপে যেটা করে সেটা হচ্ছে
ফিনল্যান্ডের একটা স্টুডেন্ট সামার জবে তারা 4 মাস ছুটি পায়, কি করলো তারা স্পেন ঘুরবে, স্পেনে তারা জব অ্যাপ্লিকেশন করলো একটা রেস্টুরেন্টে। তখন ওই মেয়েটা কি ছেলেটা স্পেনে গেল, তো একটা জবটা পেলো, জবের মধ্যে সে 3 থেকে 4 মাস কিন্তু টোটাল জবের বয়সটা হবে, আর বেশি কিন্তু হবে না, এটা একটা সামার জব বলে। সে 2 মাস চাকরি করলো, যে টাকাটা পেলো এই টাকাটা দিয়ে কিন্তু আরো 2 মাস সে ঘুরবে। সে কিন্তু ওই টাকাটা নিয়ে এসে ফিনল্যান্ডে খরচ করবে না, সে কিন্তু ওখানে খরচ করে আসবে। ট্রাভেল করতে কখনোই টাকা লাগে না, টাকার চাইতে মনটা বেশি দরকার। আপনি প্রতিদিন প্রচুর টাকা খরচ করে ফেলেন, আপনি 100 টাকা করে জমান, আপনি যদি 100 টাকা করে প্রতিদিন জমান, মাস শেষে 3000 টাকা, আচ্ছা আপনি 3000 টাকা অনেক বড় টাকা হয়ে গেল। আপনি ধরেন যে মাসে 1000 টাকা জমাবেন, মাসে 1000, বছর শেষে হলো 12,000। 12,000 টাকা দিয়ে তো আপনি দার্জিলিং 4 দিন ঘুরে চলে আসতে পারবেন। কারণ আমাদের একটা জিনিস বুঝতে হবে যে পাশে আমাদের একটা বিশাল বড় ইতিহাসের ভান্ডার, প্রকৃতির ভান্ডার একটা দেশ রয়েছে, সেটা হলো ইন্ডিয়া। আমি ইন্ডিয়াতে 8-10 বার গেছি, আমি কেরালা গেছি, আমি মণিপুর গেছি, এদিকে নাগাল্যান্ড গেছি, তারপর হচ্ছে আপনার রাজস্থান গেছি, এদিকে অতদিনে মানালি গেলাম, হিমাচলে গেলাম আর কি, দিল্লি গেছি। এগুলো তো খরচ সেরকম বেশি না, বাংলাদেশের চাইতে অনেক সস্তা ইন্ডিয়া। জাস্ট আপনার ইচ্ছাটা এইভাবে। আরেকটা জিনিস আমার একটু আপনি কথা বলতে বলতে মনে পড়ে গেল, আপনি বলছিলেন যে ফিনল্যান্ডের যে প্রেসিডেন্ট, হ্যাঁ তার সঙ্গে রাস্তাঘাটে আপনার রাস্তাঘাটে আমার প্রায় দেখা হয়। আমার কাছে এটা আমার খুব ইন্টারেস্টিং। আমি আমার পোস্টেও দিয়েছি যে একজন আপনার ক্রীড়ামন্ত্রী, সে আমার দোকানে চলে আসছে পিজ্জা নিতে। হ্যাঁ, আমাদের এসে হাফ প্যান্ট পরে যাচ্ছে চলে আসছে। আরে সে তো একটা মানুষ, তার একটা দায়িত্ব। আর সে যে আমার প্রেসিডেন্ট, তাকে তো আমি পে করতেছি, আমার ট্যাক্সের টাকা দিয়ে সে বেতন পাচ্ছে, এটা তো কিন্তু তার দায়িত্ব। তার কিন্তু সে আমার সাথে কথা বলবে, এটা কিন্তু তার দায়িত্ব। কিন্তু আমাদের দেশটা কিন্তু উল্টা। আমাদের দেশে প্রেসিডেন্ট যে রাস্তা দিয়ে যাবে, তার আশেপাশে কাউকে দাঁড়ানোও যাবে না। হ্যাঁ, তো এই মেন্টালিটি হলে তো মুশকিল। কারণ ফিনল্যান্ড হচ্ছে পৃথিবীর ওয়ার্ল্ড লিডিং একটা কান্ট্রি, যারা 50 লক্ষ দোষ দেখেন, মাত্র 50 লক্ষ জনসংখ্যা। এমন কোন দেশ আছে যে ফিনল্যান্ডকে চিনে না? মিরপুরের সমান না, এমন কোন দেশ আছে কি ফিনল্যান্ডকে চিনে না? তারা মাথা ব্রেন দিয়ে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন এটা সম্ভব। বাংলাদেশে 17 কোটি লোক, আমরা কেন পাচ্ছি না? কেন একটা বিজ্ঞানী তৈরি করতে পারছি না? কেন একটা ভালো রিসার্চার তৈরি করতে পারছি না? কেন? হোয়াই? কোথায় আমাদের ব্যর্থতাটা? আমাদের দেশের ছেলেরা কি অক্সফোর্ডে পড়ছে না? আমাদের দেশের ছেলেরা কি হার্ভার্ডে পড়ছে না? কোথায় নাই বাংলাদেশে? রংপুরে এক ছেলে গুগলে কাজ করে। কেন? আমি কদিন আগে সিলিকন ভ্যালিতে গেছিলাম, ইয়েতে আপনার সান ফ্রান্সিসকোতে, ক্যালিফোর্নিয়াতে। ওখানে আমি বাংলাদেশের সাথে পরিচয় হয়েছে। তারা ওইখানে পাচ্ছে, আমাদের দেশে কেন করতে পারছি না? তবে পারবে। ইকবাল ভাইয়ের মতো লোক যে উদ্যোগটা নিয়েছে আর কি, আমি এই জন্য সাধারণত এইসব লোককেই আমি আরো বেশি করে তাদেরকে এনকারেজ করতে চাই যে ভাই, বাংলাদেশটা অনেক একটা সুন্দর জায়গা। কারণ আমাদেরকে প্রকৃতির সাথে যুদ্ধ করতে হয় না, আমাদেরকে বরফের সাথে যুদ্ধ করতে হয়। আমাদের দেশে কোনো মরুভূমি নেই। সারা পৃথিবীতে যারা বড় বড় কান্ট্রি, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, রাশিয়া বলেন, তারা বরফের সাথে যুদ্ধ করে 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 তারা কিন্তু আজকে এই পর্যায়ে আসছে। প্রকৃতির সাথে আমাদের সাথে করতে হয় না, আমাদের সোনার দেশ, আমরাই পারবো। কিন্তু ইকবাল ভাইয়ের মতো মানুষের অভাব আমাদের দেশে। এই যে আপনি উদ্যোগে এগিয়ে আসছেন, হ্যাঁ, আজকে আপনার দেখে এখানে আজকে হাজার হাজার তরুণ উদ্বুদ্ধ হচ্ছে। এটার ফল আপনি পাবেন 20 বছর পরে, যখন তারা এস্টাবলিশ হবে, যখন তারা মনে করবে। কিন্তু আমার কথা একটাই, কোনো লজ্জা করবেন না কাজের ক্ষেত্রে। কোনো লজ্জা করে কিন্তু কোনো লাভ নেই। এটার চেয়ে লজ্জা কিন্তু মানুষের কাছে হাত পাতা, এটার কিন্তু লজ্জা কিন্তু মানুষের কাছে কথা শোনা যে তুমি বেকার। অ্যাবসলিউটলি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অলমোস্ট একদম শেষ পর্যায়ে আজকে প্রোগ্রামের। আমরা রিপ্লাই কি দিতে হবে? আমি রিপ্লাইয়ের জন্য আপনাকে দিয়ে দিব। আমরা একদম শেষ পর্যায়ে। আপনাকে খুবই ভালো লাগছে যে এরকম একটা সুন্দর একটা প্রোগ্রামে আমি আসতে পারলাম এবং কথা বলতে পারলাম, এবং অনেকেই শুনছেন, এবং আশা করছি যে আপনারা নতুন করে এই ট্রাভেলের দিক দিয়ে চিন্তা করবেন। কারণ আর আপনারা বেশি বেশি করে ট্রাভেল করবেন। এবং ট্রাভেল করতে হলে যে আপনাদেরকে বাংলাদেশের বাইরে যেতে হবে এমন কোনো কথা নেই। আপনি সিলেটের মানুষ, আপনি সুন্দরবনে যান। যে সুন্দরবনের মানুষ সে রাজশাহীতে যাক, যে আমাদের অনেক বড় একটা ইতিহাসের জায়গা রয়েছে পাহাড়পুর, মহস্থানগড়, যেটা আমাদের 2000-3000 বছর আগে, আমরা ওইটা দেখি, ওটাকে নিয়ে আমরা স্বপ্নটা লালন করি না। আমাদেরকে যেতে হবে না দার্জিলিং পাহাড়ে, আমরা বান্দরবনের পাহাড়ে যাব। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ অপু ভাইয়া, আপনাকে আজকে আমাদের প্রোগ্রামে আসার জন্য। আমি ফাইনালি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, এই ট্রাভেল সারা পৃথিবীতে
অনেক বড় একটা বিজনেস হাব হয়ে গেছে এখন। এটাকে নিয়ে নতুন নতুন অনেক প্ল্যান হচ্ছে। বাংলাদেশেও এই ট্রাভেল বিজনেস নিয়ে আমার ধারণা অলরেডি অনেক কাজ হচ্ছে, অনেকেই এগিয়ে আসছেন। বাট একটু নতুনত্ব দরকার, একটু সেবা দরকার, একটু বৈচিত্র্য দরকার, এবং ডেফিনেটলি ব্যতিক্রমী কিছু যদি কেউ নিয়ে আসে সেটা অনেক বেশি সাকসেসফুল হবে। গতানুগতিক কিছু করে কিন্তু হবে না। একটু আমাদের ট্রাভেল বিজনেস করতে হলে আমি বলবো তাদেরকে একটু ইন্ডিয়া যেতে হবে, একটু থাইল্যান্ড যেতে হবে, একটু মালয়েশিয়া, খুব দূরে না, মালয়েশিয়া যেতে হবে। তারা কিভাবে ট্রাভেল বিজনেস করছে, তারা কিভাবে কাস্টমারদেরকে সেবা দিচ্ছে, সেগুলো যদি শিখতে পারে তাইলে আমাদের দেশে যারা ঘুরতে চান তারা নিশ্চয়ই উপকৃত হবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আপনাদেরও নিজের বলার মতো একটা গল্প তৈরি হোক, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।